নীরবে সব শুনল অনুভা, কিন্তু বিপরীতে আর কিছুই বলতে পারল না। অর্থিকার প্রতিটি কথাই যুক্তিযুক্ত। বিয়ে মানেই সব সমস্যার সমাধান নয়। ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে, তা একমাত্র মহান আল্লাহ তাআলাই তো জানেন। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে। মাগরিবের নামাজ আদায় করে রান্নাঘরে চা বানাতে এসেছে অনুভা। দুটো কাপে চা ঢেলে সাথে কয়েকটা বিস্কুট ট্রেতে তুলে নিয়ে সে হাঁটা ধরল কক্ষের দিকে। বোনের নিকট হতে বিদায় নিয়ে বিকেলের দিকে বাড়িতে এসে পৌঁছেছে দুজন। সবিতাকে গতকালই দুদিনের ছুটি দিয়েছিল শ্রাবণ, তাই বাড়িতে আজ দুজন ব্যতীত কেউ না থাকায় ঘরের মধ্যেই মাগরিবের নামাজটা সে আদায় করে নিয়েছে। নামাজের এই সুন্দর অভ্যাসটা শ্রাবণ আর সৌহার্দের গড়ে উঠেছে মূলত বাবার নিকট থেকে। হানিফ শেখের ছেলেবেলা কেটেছে গ্রামের বাড়িতে। বাড়ির কাছাকাছি মসজিদ হওয়ায় মা আজান হতেই ছেলেদের পাঞ্জাবি পাজামা পরিয়ে পাঠিয়ে দিতেন মসজিদে। স্কুল ডিঙিয়ে কলেজে উঠতে সেই চিরচেনা অরণ্যে ঘেরা গ্রাম ছেড়ে তিনি চলে আসেন শহরে। সেই থেকে শহরে ওনার বসবাস। একে একে কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর চাকরি ক্ষেত্র। এক সময় এখানেই গড়ে তুলেন বসত ভিটা। এত কিছুর মধ্যেও তিনি নামাজটা ঠিকই জামায়াত আদায় করেছেন। ছেলেরা যখন হাঁটতে শিখল তখন নিজের দু হাত দিয়ে তাদের দুজনের হাতে আঙুল ধরে সঙ্গে করে নিয়ে যেতেন মসজিদে। আসা যাওয়ার পথে কত শত গল্প করতেন। যে রবের কারণে অক্সিজেন নিয়ে এত সুন্দর পৃথিবীতে আমরা বেঁচে আছি, সুন্দরভাবে জীবনযাপন করছি, সব কাজের থেকে গুরুত্বপূর্ণ কাজই তো রবের ইবাদত। সেই থেকে যত কাজ থাকুক কিংবা ব্যস্ততা থাকুক, শ্রাবণ আর সৌহার্দও সময় মতো ঠিকই নামাজ আদায় করে নেয়। চায়ের ট্রে নিয়ে অনুভা ঘরে প্রবেশ করতেই বিছানায় গা এলিয়ে শ্রাবণকে শুয়ে থাকতে দেখতে পেল। একপাশে ট্রে রেখেই নিজের কাপটা হাতে তুলে নিয়ে বলল, নাও চা খাও। শোয়া থেকে উঠে বসল শ্রাবণ। মুষ্টিবদ্ধ হাতের উপর থুতনি ভর দিয়ে মিহি হাসল। মাতাল কণ্ঠে বলল, মাথাটা বড্ড ধরেছে নোভা, চা খেলে তো হবে না, এই মুহূর্তে কড়া কিছু চাই। চায়ের কাপে চুমুক দিয়ে তার পানে তাকালো অনুভা। ছেলেটির মুখশ্রীতে উন্মাদনা, আখি যুগলে প্রগাঢ় নেশা। তার মতলব যে খুব একটা ভালো নয় তা চট করে বুঝে ফেলল অনুভা। পাংশুটে মুখ করে বলল, করা কিছু? হুম, কি শুনি? তোমাকে চাই, তোমার ওই নরম ঠোঁট চাই, যার কাছে এসব চা নগণ্য। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল অনুভা। হুটহাট এসব নির্লজ্জ মার্কা কথায় এখন সে অভ্যস্ত হয়ে গেছে। মুখ বাঁকিয়ে বলল, চা খেলে খাও, না খেলে নেই। পরে চা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমায় কিছু বলতে আসবে না। মুখশ্রীতে অসহায় একটা ভাব ফুটে উঠল শ্রাবণের। চায়ের কাপে হাত তুলে দিয়ে অভিযোগের সুরে বলল, তুমি খুবই পাষাণ হৃদয়ের এক নির্দয়া প্রেমিকা বউ নোভা। একটু আদর করতে না পারার যন্ত্রণা তুমি বুঝতে চাও না। বারবার এই অসহায় পুরুষটিকে দুঃখ দাও। চুমু খেতে দেয়নি বলে তুমি দুঃখ পেয়েছো? ওপর নিচ মাথা নাড়ায় শ্রাবণ। এবার আর মুখটাকে গম্ভীর করে রাখতে পারল না অনুভা। হু হা করে হেসে উঠল। কিছুক্ষণ হেসে অবশেষে হাসি থামাতে সক্ষম হলো। কাচুমাচু মুখ করে শ্রাবণ প্রশ্ন করল, আর কি বললাম আমি? আমার অনুভূতি প্রকাশকে তোমার কাছে হাস্যরসাত্মক ব্যাপার মনে হলো? তার পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো অনুভা। নড়ে চড়ে উঠে আচমকা ছেলেটির অধরে অধর ছোঁয়ালো। শব্দ করে চুম্বন এঁকে কয়েক সেকেন্ডে সরে গেল। তৈরি করে নিল পূর্বের ন্যায় দূরত্ব। চমকালো শ্রাবণ। এই প্রথম তার শখের নারী নিজ থেকে তার এত নিকটে এসেছে। নিজ থেকে অধরে অধর ছুঁয়েছে। মুহূর্তেই যেন এক অন্য রাজ্যে হারিয়ে গেল পুরুষটি। ভেতরে ভেতরে জেগে উঠল স্বামী সত্তা। এই মুহূর্তে নিজেকে সামলানোর সকল পথ যেন বন্ধ হয়েছে। দুটো কাপ ট্রেতে পূর্বের মতো রেখে তা মেঝের একপাশে সরিয়ে রাখল। হুট করে অনুভার বাহু ধরে টেনে তাকে নিজের অতি নিকটে নিয়ে এলো। শাড়ির আঁচল ফেলে দিয়ে হাত রাখল উদরে। বাধা দিল না অনুভা। নীরবেই যেন সায় জানালো সে, এই পুরুষটিকে সে অসম্ভব ভালোবাসে। তার কণ্ঠনালী হতে নিঃসৃত প্রতিটি শব্দ তার ভালো লাগে। তার স্পর্শ তাকে ভুলিয়ে দেয় সকল অসুখ।
ছোট্ট দুধের বাচ্চাটি চিৎকার করে কাঁদছে। তমা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বাচ্চার ক্রন্দন থামাতে। আজ শনিবার, তানিমকে বলে অফিস থেকে ছুটি নিয়ে এসছে নাহিয়ান। ছেলেকে রেখে অফিসে যেতে তার ভালো লাগে না, সময় সহজে কাটে না। তানিম অবশ্য তার এই ছটফট ভাবটা বোঝে, তাই শুক্রবারের সাথে শনিবারটাও কখনো কখনো তার জন্য ছুটি মঞ্জুর করে দেয়। অফিসে অনিয়ম করায় ছেলের প্রতি কুলসুমের রাগের অন্ত নেই। ছেলের কান্নার আওয়াজ পেতেই ঘরে এলো নাহিয়ান। স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আমার বাবা কাঁদছে কেন? কি হয়েছে? বুঝতে পারছি না, ভেবেছিলাম খিদে পেয়েছে, কিন্তু খাচ্ছেও না। বিছানায় শুইয়ে দাও দেখি। স্বামীর কথা মতো ছেলেকে বিছানায় শুয়ে দিল তমা। নাহিয়ান গিয়ে বসলো বিছানায়। তার দিকে ঝুঁকে একটা ঝুনঝুনি বাজাতে বাজাতে চোখে মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই বাচ্চাটির কান্না বন্ধ হলো। ছেলের কপালে চুমু খেলো নাহিয়ান। হাস্যজ্জ্বল মুখে স্ত্রীর উদ্দেশ্যে বলল, দেখলে তো আমার বাবার কান্না থেমে গেছে। মুচকি হেসে মাথা নাড়ায় তমা। সবাইকে তাদের সব কাজ বুঝিয়ে দিয়ে উদাস মনে নিজ চেয়ারে বসে আছে তানিম। অল্পতেই রেগে যাওয়া পুরুষটির কি আজ মন খারাপ বোঝা যাচ্ছে না। মায়ের কথায় নিজেকে সামলে নিতে পারলেও সেদিনের সেই অত্যন্ত সুখী এবং সুন্দর হাসির মেয়েটি তার মস্তিষ্কে গেঁথে আছে। বারবার আক্ষিপটে ভেসে উঠছে অধরে বিস্তৃত চওড়া হাসিখানা। খুব ঈর্ষা জাগছে ওই পুরুষটির উপর, যে ওই নারীকে নিজের করে পেয়েছে, যে পেরেছে ওই হাসি মুখের কারণ হতে। আচ্ছা, শ্রাবণ নামক পুরুষটিকে এমনি এমনি অনুভা নামক স্নিগ্ধ মেয়েটিকে নিজের করে পেয়েছিল? মোটেও নয়। প্রিয় মানুষকে অতি সহজে কখনোই পাওয়া যায় না। প্রিয় মানুষকে জীবনে পেতে হলে অসাধ্য সাধন করতে হয়। শ্রাবণ তাই করেছে, নারীটির মন জিতেছে। এত কিছুর পরেও তাকে ছেড়ে যায়নি। এই নোংরা সমাজের বিরুদ্ধে গিয়ে মেয়েটির সঙ্গে ঘর বেঁধেছে, আগলে রাখছে ভালোবাসা দিয়ে, যা তানিম পারেনি। সে একটু দেরি করে ফেলেছিল মেয়েটির জীবনে আসতে। চেয়ারে হেলান দিয়ে এসব ভাবনা ভাবার মধ্যেই তার কেবিনেই দরজার কেউ নক করলো। মেয়েলি কণ্ঠস্বরে অনুমতি চাইল। আসবো? নিজেকে স্বাভাবিক করে মুখশ্রীতে গাম্ভীর্য এঁটে ঠিক হয়ে বসলো তানিম। বলল, আসুন। তৎক্ষণাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাজিয়া। তাকে দেখতেই ভীষণ অবাক হলো তানিম। ততক্ষণে এসে তার সামনের চেয়ার দখল করে বসেছে সাজিয়া। টেবিলে রাখা পানি ভর্তি গ্লাসটি থেকে খেয়ে নিল অর্ধেকটা পানি। পুরো ঘটনা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলো তানিম। মেয়েটি তার পানে তাকাতেই সে একনাগাড়ে প্রশ্ন করলো, আপনি আমার অফিসে কি করছেন? কেন এসেছেন এখানে? আপনার জন্যই তো এসেছি। আমার জন্য? আপনার ওই শর্ত আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম স্যার। এমনিতেও জামাই ছাড়া আমার দিনকাল খুব বিষণ্ণ কাটছে। ছেলে হিসাবে আপনি মন্দ নন। সমস্যা শুধু যখন তখন হুটহাট অযথা রেগে যান। অধর প্রশস্ত করে কিছু বলতে চাইল তানিম, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়ে সাজিয়াই বলতে লাগলো, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি প্রচুর ড্রামা আর মুভি দেখেছি। সেখানে দেখেছি জামাইয়ের রেগে গেলে কিভাবে রাগ ভাঙাতে হয়, ওসব শিখে রেখেছি। এই অত সুন্দর সুন্দর নায়করা যেই ফর্মুলাতে কুপকাত হয়ে যায়, সেই একই ফর্মুলাতে আপনার মতো চুনোপুটি পড়বে না। এমনটা তো হতেই পারে না। যাই হোক, চট করে তো বলে দিলেন বিয়ে এই সপ্তাহে হবে, অথচ বিয়ের কোনো তোড়জোড় নেই। এইভাবে তো চলবে না। চলুন শপিং করতে যাব। শপিং? আমি? আপনি নয় তো কে? একটা দেওরও তো নেই যে তাকে নিয়ে যাব। যাই হোক, বিয়েতে আমি লাল টুকটুকে বেনারসি পরব। বিয়ে হবে মসজিদে। অযথা খরচ করে লোক খাইয়ে লাভ নেই। বিপদের সময় এইসব মানুষদের পাওয়া যায় না পাশে। তাই সেসব অর্থ না হয় গরিব মানুষদের দান করে দেব। দারুণ না বুদ্ধিটা? বুদ্ধিটা সত্যিই দারুণ।
মেয়েটির শেষের কথাগুলো মনে ধরেছে তানিমের, তাই উপর নিচ মাথা নাড়ায়। সাজিয়া উঠে দাঁড়ায়, তাড়া দিয়ে বলে, নিন চলুন তবে। আর হ্যাঁ, বাসরের জন্য কিন্তু আলাদা ড্রেস কিনবো। বাসরার জন্যেও? তো কি আপনার জন্য স্পেশাল করে সাজতে হবে না? এমন সাজবো যে আপনি উল্টে পড়বেন। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটির কথাতেই ভুলবশত সায় জানিয়ে দেয় তানিম। ড্রয়ার থেকে ওয়ালেট বের করে বেশি করে ক্যাশ সাথে নিয়ে বের হয় কেবিন থেকে। সকালে নির্ধারিত সময়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ। এখন প্রায় দুপুরের শেষার্ধ। বিছানায় ক্লান্ত দেহখানা নিয়ে মলিন মুখ করে শুয়ে আছে অনুভা। শরীরটা আজ আর তার ভালো নেই। দুপুরের খাবার খেয়ে ঘরে আসতেই বমি করে সব উগড়ে দিয়েছে। বমি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে জ্ঞান হারায় মেয়েটি। টাইলসযুক্ত শক্ত মেঝেতে পড়ে মাথার কিছুটা অংশ ফুলে গেছে, রক্তজমাট বেঁধেছে সেথায়। সবিতা একসময় তাকে ডাকতে ডাকতে উপরে এসে এমন অবস্থা দেখে ভরকে যায়। ভীতু হয় তার মন। চোখে মুখে পানি ছিটিয়ে হাতে পায়ে তেল মালিশ করে এক পর্যায়ে জ্ঞান ফেরাতে সক্ষম হয়। সবটা জিজ্ঞেস করতেই অনুভা তাকে জানায় সব কিছু। এরপর বেশ কয়েকবার শ্রাবণকে ফোন করার পরেও কলটা রিসিভ হয়নি। মোবাইল সুইচ অফ বলেছে বারংবার। তাই এক পর্যায়ে সবিতাকে ফোন করতে বারণ করে দেয় অনুভা। শরীরটা ভীষণ দুর্বল লাগছে তার। হুট করে এমনটা হওয়ায় থিতু হয়েছে মন। বমি বমি ভাবটা গতকাল থেকেই শুরু হয়েছে। সকালেও একবার হয়েছিল, কিন্তু দুপুরের মতো অতটা নয়। তাহলে কি ফুড পয়জনিং হলো? আর কিছুই ভাবতে ইচ্ছে করলো না তার। বন্ধ করে নিল নিজ আঁখি। এক সময় পাড়ি দিল ঘুমের রাজ্যে। বাড়ি ফিরতে ফিরতে বিকেল হলো শ্রাবণীর। ভার্সিটিতে ইদানিং তার খুব চাপ। সেমিস্টার পরীক্ষা চলছে, তার উপর তার সাবজেক্টের পরীক্ষার সপ্তাহ হয়েছে। খাতাও পেয়ে গেছে হাতে। এখন সেগুলো চেক করতে হবে। কত ঝামেলা। দারোয়ানকে দিয়ে খাতাগুলো ভেতরে নিয়ে এলো শ্রাবণ, সোফায় রাখলো। পরে সেগুলো ঘরে নিয়ে যাবে। গলার টাই আলগা করতে করতে সবিতাকে প্রশ্ন করলো, নোভা কোথায়? দুপুরে খেয়েছে? উপর নিচ মাথা নাড়ায় সবিতা। তাকে সদর দরজা লাগানোর নির্দেশ দিয়ে সিঁড়ির দিকে এগোয় শ্রাবণ। তখনই পেছন থেকে সবিতা ডেকে ওঠে, ভাইজান। পথি মধ্যে থেমে দাঁড়ায় শ্রাবণ। পেছনে ফিরে শুধায়, কি? ভাবি হঠাৎ কইরা অসুস্থ হইয়া পড়ছে। দুপুরে অনেকবার বমি করছে, অজ্ঞান হইয়া পইরাও গেছিল। আপনারে ফোন দিছিলাম, কিন্তু তখন আপনার ফোন বন্ধ আছিল। চমকায় শ্রাবণ। দ্রুত পকেট হাতে ফোনটা বের করে পরীক্ষার হলে প্রবেশ করার আগে নিয়ম মাফিক মোবাইল বন্ধ করে রেখেছিল সে। তারপর বিভিন্ন কারণে তা খোলার কথা ভুলেই গিয়েছে। দ্রুত বন্ধ মোবাইল খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে। কল লিস্টে গিয়ে দেখে নিল সত্যিই বেশ কয়েকটা কল এসেছিল। ঘরে প্রবেশ করতেই দেখতে পেল ঘুমন্ত স্ত্রীকে। সকালেই তো দেখে গেল সুস্থ মেয়েটিকে, অথচ এর মধ্যেই মুখটা কেমন শুকিয়ে গিয়েছে, মলিনতায় আচ্ছাদিত হয়েছে। বিছানায় গিয়ে বসল শ্রাবণ। আঘাতপ্রাপ্ত ক্ষতস্থানটি দেখে বুকটা মুচড়ে উঠল। চুলের ভাঁজে হাত রেখে ডাকল, নোভা। কয়েক মিনিটেই ঘুম ভাঙল অনুভার। সম্মুখে স্বামীকে বসে থাকতে দেখেই মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল। ধীরে ধীরে উঠে বসল সে। মিনমিনে স্বরে শ্রাবণ বলল, সরি নোভা, আসলে আমি। তাকে আর কিছুই বলতে দিল না অনুভা। থামিয়ে দিয়ে বলল, সরি বলার প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে যখন গিয়েছো, ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক। অসুস্থতা তো আর বলে কয়ে আসে না। সকালেও তো ঠিক ছিলে, তাহলে? জানি না, মনে হয় ফুড পয়জনিং বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। অধিক বমির কারণে মাথাটা ঘুরে গেছে, এই যা। কথাটাই মোটেও শ্রাবণের চিন্তায় কমল না। সে উঠে দাঁড়ালো, তাড়া দিয়ে বলল, পরনের পোশাক বদলানোর প্রয়োজন নেই, এর উপরেই বোরকা পরে নাও। হসপিটালে যাব আমরা। এই সামান্য কারণে হসপিটালে কেন যাব?
কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমার এখন ভালো লাগছে না। চুপ থাকো। এরপর বড় কিছু ঘটে গেলে দ্রুত তৈরি হয়ে নাও। তুমি তো মাত্রই। বাকিটা আর বলতে পারল না অনুভা। শ্রাবণের রাগান্বিত দৃষ্টি দেখতেই চুপসে গেল। ছেলেটি সহজে রাগে না, বিশেষ করে তার উপর তো একদম নয়, কিন্তু আজ যেন রেগেই গেল। ছোট ছোট কদম ফেলে অধিক সময় নিয়ে বোরকা আর হিজাব পরিধান করে নিল অনুভা। তার হাত ধরে সিঁড়ি পেয়ে নেমে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো শ্রাবণ। বাড়ির গাড়িতে সমস্যা হওয়ায় ড্রাইভার মেকানিক নিয়ে এসেছিল তার মেরামত করতে। শরীর কিছুটা ক্লান্ত থাকায় নিজে আর ড্রাইভ করলো না শ্রাবণ, তবে বাহিরে সেই ক্লান্তি কিছুতেই সে প্রকাশ করলো না। হাসপাতালে পৌঁছে আগে স্ত্রীর ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তারপর ভালো একজন গাইনির সঙ্গে কথা বলল শ্রাবণ। ভদ্রমহিলা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেই ইতস্তত কণ্ঠে অনুভা বলেই দিল, গতকাল থেকেই অস্থির অস্থির লাগছিল। সকাল থেকে বমি বমি ভাবটা শুরু হয়েছে, আর সাথে মাথাটাও চক্কর দিচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি এমনটা হবে। কথাটা শুনতেই ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ল শ্রাবণ। মেয়েটি কিনা এসব জানালোই না তাকে। সচরাচর সে রাগে না, রাগলেও নিজের রাগ দমন খুব ভালোভাবেই করতে পারে। বাহ্যিকভাবে রাগটাকে নিয়ন্ত্রণ রাখলো। সমস্যাগুলো শুনে এক গাদা টেস্ট করাতে দিলেন ডাক্তার। টেস্ট করিয়ে তারপর আবার রিপোর্টগুলো নিয়ে ওনাকে দেখাতে হবে। অনুভার সঙ্গে একটা বাক্য আর বিনিময় করলো না শ্রাবণ। মেয়েটির উপর সে রেগে আছে। তার এই খামখেয়ালিপনাই রাগের মূল কারণ। তার উপর সারাদিনে এখনো একটুও নিজের বিশ্রাম নেওয়া হয়নি। দুপুরে খাওয়াটাও ঠিক মতো হয়নি। ওদিকে স্ত্রীর হঠাৎ কি হলো সে বিষয়ে চিন্তা। এত ছোট ঝামেলা একটা মানুষের পক্ষে নেওয়া কি সম্ভব? সকল পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট হাতে পেতে আরো ঘন্টাখানেক হাসপাতালে বসে থাকতে হলো। শরীর এখনো গোলাচ্ছে অনুভার, মাথায় চিনচিনে ব্যথা করছে, তবুও ঠায় হয়ে বসে আছে। মুখ ফুটে কিছুই বলছে না শ্রাবণকে। তার আরো আধ ঘন্টা পরে ভেতরে তাদেরকে ডাক পড়ল। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ালো, স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি এখানে বসো, আমি কথা বলে আসছি। ওপর নিচ মাথা নাড়ায় অনুভা। ত্রস্ত পায়ে হেঁটে কেবিনের ভেতরে প্রবেশ করে শ্রাবণ। রিপোর্টের ফাইলটা ভদ্র মহিলার দিকে এগিয়ে দিতেই তিনি মনোযোগ সহকারে দেখতে লাগলেন সেসব কাগজ। অনুভা বসেই আছে চুপচাপ। বিরক্তি লাগছে সবকিছু, নিজের উপর রাগ হচ্ছে। সকালে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলেই তো এই ঝামেলায় আর তাকে পড়তে হতো না। কিছুক্ষণ বাদে কেবিন থেকে বেরিয়ে এলো শ্রাবণ। ভাবভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। বলল, এখানকার কাজ শেষ। প্রেসক্রিপশন মাফিক কিছু ওষুধ কিনে একেবারে বাড়ি ফিরব। উঠে দাঁড়ালো অনুভা। তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি ফুড পয়জনিং হয়েছে তাই না? আমি বলেছিলাম অযথা আসার প্রয়োজন নেই, সেই তো এলে। এতক্ষণ বাড়িতে একটু বিশ্রাম নিতে পারতে। অদ্ভুত এক দৃষ্টিতে স্ত্রীর পানে তাকায় শ্রাবণ। তার এহেন দৃষ্টিতে হতচকিত হয়ে থেমে যায় অনুভা। জোরপূর্বক কৃত্রিম হেসে চুপচাপ চলতে থাকে। রাত 10:30। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গোসল সেরে একেবারে রাতের খাবার খেয়ে শুয়েছে শ্রাবণ। টানা 1.5 ঘন্টা ঘুমিয়ে শোয়া থেকে উঠে বসল সে। মোবাইলে অ্যালার্ম বাজছে। অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিল সে। অনেক কাজ পড়ে আছে। পুরো ঘরে চোখ বুলিয়েও কোথাও অনুভাকে দেখতে পেল না। এত রাতে কোথায় গেল মেয়েটি? বাথরুমে চলে এলো শ্রাবণ। চোখে মুখে পানি ছিটিয়ে পুরোপুরি তন্দ্রা ভাবটা দূর করে বেরিয়ে এলো। তৎক্ষণাৎ দেখা পেয়ে গেল অনুভার। সবে সে ঘরে এসেছে। দরজা লাগিয়ে পেছনে ফিরতেই স্বামীকে দেখে মুচকি হেসে জিজ্ঞাসা করল, ঘুম ভেঙেছে? উত্তর দিল না শ্রাবণ। বিপরীতে পাল্টা প্রশ্ন ছুড়ল, অসুস্থ শরীর নিয়ে ঘর থেকে বের হয়েছিলে কেন? সবিতা আপা চলে গেছেন, তাই দরজা আটকে সব লাইট নিভিয়ে এলাম। শরীর কি এখনো খুব খারাপ লাগছে? মাথা ঘোরানো, বমি বমি ভাবটা কেটেছে? তখনকার মতো অতটা খারাপ এখন আর লাগছে না। তাছাড়া খাবারের পরপরই তো ওষুধ খেলাম।
বিপরীতে কিছুই বলল না শ্রাবণ। নীরবে থুপথাপ পা ফেলে চলে গেল বারান্দায়। তার এই গম্ভীর আচরণ কিছুতেই নিতে পারছে না অনুভা। পেছন পেছন সেও এসে দাঁড়ালো পাশে। কাচুমাচু মুখ করে নতস্বরে বলল, তুমি কি আমার উপর খুব রেগে আছো শ্রাবণ? আমি অত কিছু ভেবে তোমার থেকে আড়াল করিনি ব্যাপারটা। এমনকি আমি তো বুঝতেও পারিনি। কথার মধ্যখানে তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের সঙ্গে তাকে মিশিয়ে নিল শ্রাবণ। পুরুষটির হৃদযন্ত্রের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে অনুভা। শরীর জুড়ে একটা শীতল স্রোত বয়ে গেল তার। কিয়ৎক্ষণ নীরব থেকে শ্রাবণ তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি আমার এই ছোট্ট জীবনে 3বার সবচেয়ে বেশি উত্তেজিত হয়েছি। এক অদ্ভুত আনন্দ অনুভূতি আমার ভেতরে তোলপাড় করেছে। প্রথমবার হচ্ছে যখন আমি বুঝতে পেরেছিলাম অনুভা নামক একটি মেয়েকে আমি ভালোবাসি। দ্বিতীয়বার যখন 3 কবুলের মাধ্যমে হালালভাবে আজীবনের জন্য তোমায় নিজের করে আমি পেয়ে গেলাম। আর তৃতীয়বার হচ্ছে আজ আমার ভেতরে অন্য এক নাম না জানা অনুভূতি কাজ করছে নোভা। সেই অনুভূতি অদ্ভুত, যা প্রকাশ করা সম্ভব নয়, আর চাইলেও আমি তোমায় তা দেখাতে পারবো না। অনুভা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তা শুনছে। কথাগুলো বলতে বলতে শ্রাবণের চোখ ভিজে উঠল। গলার স্বর ভারী হলো। শুকনো ঢোক গিলে কিছুটা সময় নিল। অতঃপর ফিসফিসিয়ে বলল, প্রিয় নোভা, ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমার ওই গর্ভে আসা আমার ছোট্ট পবিত্র ফুলকে। হতচকিত হতবম্ব হলো অনুভা। বাঁধন হতে মুক্ত হয়ে মাথা তুলে তাকালো শ্রাবণের পানে। দৃষ্টি নিবদ্ধ করলো ওই পুরুষালী আঁখি যুগলের মধ্যে। আপনা আপনি নিজ ডান হাতটি তার পেটে চলে গেল। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে ফের তাকাতেই তৃপ্ত হাসল শ্রাবণ। সুগভীর বাক্যে বলল, কংগ্রাচুলেশন মিসেস নোভা, ইউ আর প্রেগনেন্ট। কে প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারল না অনুভা। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। পূর্বের ন্যায় আশ্রয় নিল প্রিয় পুরুষের বুকে। ভেজা স্বরে বলল, সবাই পেয়েছে সুখের সন্ধান, আর আমি পেয়েছি আস্ত একটা সুখ। তুমি আমার সুখ শ্রাবণ, অথচ এই সুখ আমার পাওয়ার কথা ছিল না। তোমার মতো সুখ এবং শুদ্ধ পুরুষের ভালোবাসা পেয়ে নিজেকে আমার এই বিশ্বের সবচেয়ে সুখী নারী মনে হচ্ছে। কেন আমি এত সুখী বলো তো? ফুপিয়ে কেঁদে উঠল অনুভা। তার চোখের পানিতে ভিজতে লাগলো শ্রাবণ নামক শুদ্ধ পুরুষটির পরনের শার্ট। কিন্তু সে এই মেয়েটিকে ছাড়ল না। বাঁধন আরো শক্ত হলো। এ কান্না যে সুখের কান্না, এ কান্না হারিয়েও প্রাপ্তির কান্না।